ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমার একটা নতুন টপিক, যেটা হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম হচ্ছে যাকে বাংলায় বাস্তুতন্ত্র বলে থাকি আমরা। তোমাদের সকল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বলো, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি বলো, স্টেট ইউনিভার্সিটি বলো, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, বর্ধমান ইউনিভার্সিটি বলো, যেখান থেকে তুমি জিওগ্রাফি অনার্স পড়ো না কেন, তোমাকে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পড়তেই হবে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে 5 অথবা 10-এর কোশ্চেন এসেই থাকে বিভিন্ন বছর। তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে। তো এই টপিকটি নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা চলে আসি যে বাস্তুতন্ত্র কাকে বলে। দেখো, এখানে বলেছে কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে একে অপরের সঙ্গে এবং ওই নির্দিষ্ট অঞ্চলের পরিবেশের জড় উপাদানগুলির সঙ্গে পারস্পরিক আন্তঃক্রিয়ার যে বসবাস রীতি গড়ে ওঠে তাকেই বাস্তুতন্ত্র বলে। অর্থাৎ কি বলা হলো, তুমি এখানে উদাহরণ হিসেবে কোনো জঙ্গল বা কোনো একটি অঞ্চল বা কোনো একটি পুকুর ধরতে পারো। এবার তোমরা জানোই জঙ্গলে বিভিন্ন রকম প্রাণী থাকে, বাঘ, সিংহ, হরিণ, ছোট ছোট কীটপতঙ্গ। এসব কি হয়, একে অপরকে খেয়েই তো বেঁচে থাকে এরা। যেমন ধরো, ছোট কীটপতঙ্গকে একটু বড় পতঙ্গ খেলো, তারপর তাকে আবার আরেকটা প্রাণী খেলো, সেই ছোট প্রাণীটাকে আবার হরিণ খেলো, এবং সর্বোচ্চ হরিণকে শেষ পর্যন্ত বাঘে খেলো। এইভাবে যে এরিয়ার মধ্যে, সম্পূর্ণ এরিয়ায়, যে অঞ্চলে এই ক্রিয়াকলাপ চলতে থাকে, সেই সমগ্র এরিয়াটাকেই বাস্তুতন্ত্র বলা হয়। এই পুরো যে খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল পুরোটা যে হয়, ক্রিয়া সম্পন্ন হয়, সেটা বাস্তুতন্ত্রেরই অন্তর্গত। সেরকম যদি পুকুরে উদাহরণ দিই আমরা, পুকুরেও ছোট মাছ থাকে, ছোট মাছকে বড় মাছ খায়। বড় মাছ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। এইভাবে এবার পুকুরের বাস্তুতন্ত্র গড়ে ওঠে। যেমন সমুদ্রেরও বাস্তুতন্ত্র আছে। সমুদ্রে ধরো চিংড়ি একে আরেকটা মাছ খেলো, সেই মাছকে আবার তিমি মাছ খেলো, এইভাবে একে অপরকে খেয়ে যে বেঁচে থাকলো। তাই সমগ্র সমুদ্রে যে সকল প্রাণী আছে, পুরোটাকে নিয়ে, প্রাণী জগৎটাকে নিয়ে বাস্তুতন্ত্র গড়ে ওঠে। একেই বাস্তুতন্ত্র বলে। এবার আমরা চলে এসেছি বাস্তুতন্ত্রের উপাদানে। এই উপাদানটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে 5 মার্কসের কোশ্চেনের মধ্যে। তো বাস্তুতন্ত্রের উপাদানকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অজীব উপাদান, একটা হচ্ছে সজীব উপাদান। এই অজীব উপাদান তাহলে আমরা কোনগুলোকে বলবো? অজীব উপাদান হচ্ছে বায়ু, জল, সূর্যালোক, হিউমাস, এগুলো হচ্ছে অজীব উপাদানের মধ্যে পড়ে। আবার এই অজীব উপাদানকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভৌত উপাদান, অজৈব উপাদান আর জৈব উপাদান। এবার তোমরা বলবে যে ভৌত উপাদান কোনগুলো? ভৌত উপাদান হচ্ছে বাতাস, জল, আর্দ্রতা, উষ্ণতা, সূর্যালোক, এগুলো হচ্ছে ভৌত উপাদান। এর পরবর্তীকালে জল, খনিজ লবণ, মাটি, এগুলো হচ্ছে অজৈব উপাদান। আর জৈব উপাদানের মধ্যে পড়ে হচ্ছে জীবের পরিত্যক্ত বর্জ্য পদার্থ বা মৃত জীবজন্তু। ধরো কোনো একটি জঙ্গল বা পুকুর বা সমুদ্র যেখানেই বলো, কোনো একটি উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর সেই দেহাবশেষটি হলো জৈব উপাদান। এবং বাস্তুতন্ত্রের দ্বিতীয় উপাদান হলো সজীব উপাদান। এই সজীব উপাদানটাই বেশি ইম্পর্টেন্ট। সেই সজীব উপাদানকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। এবার বলবে যে স্বভোজী কাকে বলবো? স্বভোজী হচ্ছে যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাদের হচ্ছে স্বভোজী বলা হয়। যেমন উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো সবুজ উদ্ভিদ। তোমরা জানো যে গাছ কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে। সেই খাদ্যের মাধ্যমেই আমরা, অর্থাৎ সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকে। ধান, গম, এই সমস্ত কিছুই উদ্ভিদ ছাড়া তোমরা পেতে না, এবং মানুষ, জীবজগৎ এতদিন পৃথিবীতে টিকে থাকতেও পারতো না। তো উদ্ভিদ হচ্ছে বাস্তুতন্ত্রের স্বভোজী। আর দ্বিতীয় একটি উপাদান হলো পরভোজী, অর্থাৎ যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্য প্রাণী বা উদ্ভিদের ওপর নির্ভরশীল, তাদের পরভোজী বলা হয়। যেমন আমরা সকলে, সমস্ত প্রাণী বলতে গেলে পরভোজী। যেমন আমরা আমরা যে ধান, গম, এসবের মাধ্যমে চাল, ভাত, রুটি এসব যে খাই, এসব যদি উদ্ভিদ উৎপাদন না করতো, আমরা তো নিজেরা উৎপাদন করতে পারতাম না, নিজেদের দেহে তো উৎপাদিত করতে পারতাম না। তাই আমরা হচ্ছে পরভোজী। এই পরভোজীকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক খাদক, দ্বিতীয় হচ্ছে গৌণ খাদক, আর একটা প্রগৌণ খাদক। এবার বলবে প্রাথমিক খাদক কাকে বলে? প্রাথমিক খাদক হচ্ছে যেসব খাদক খাদ্যের জন্য সরাসরি স্বভোজী জীব, অর্থাৎ উৎপাদককে খাদ্যরূপে গ্রহণ করে, তাকে প্রাথমিক খাদক বলে। ধরো যে সকল প্রাণী সবুজ উদ্ভিদকেই নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে,
যেরকম এরকম অনেক প্রাণী আছে, বিভিন্ন কীট পতঙ্গ, তারপরে গরু ছাগল, এরা তো সবুজ উদ্ভিদকেই খায়, শামুক, এইসব যা উদাহরণ। তো এরা হচ্ছে প্রাথমিক খাদক। এরপর আসে গৌণ খাদক। তো গৌণ খাদক কাকে বলবো? গৌণ খাদক এখানে বলছে যে শ্রেণীর খাদক প্রাথমিক খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের গৌণ খাদক বলে। এবার দেখো, ধরো একটি উদ্ভিদকে কোনো গরু ছাগল বা কীট পতঙ্গ এরা খেলো, সেই কীট পতঙ্গকে যখন দ্বিতীয় স্তরের কোনো প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে, সেই সকল প্রাণীকে বলা হয় গৌণ খাদক। তাহলে উদাহরণ হিসাবে আমরা কাকে বলতে পারি? ছোট মাছ, ব্যাঙ, টিকটিকি, বিড়াল ইত্যাদি। যেমন দেখো, কোনো একটি পতঙ্গ সবুজ উদ্ভিদ খেলো, জলজ বাস্তুতন্ত্রের অন্তর্গত বলছি, সেই সবুজ উদ্ভিদ থেকে আবার ছোট মাছ খেলো, তাই এক্ষেত্রে ছোট মাছ হলো গৌণ খাদক। এরপর তৃতীয় শ্রেণীবিভাগ হলো প্রগৌণ খাদক। প্রগৌণ খাদক কাকে বলবো? যে সকল মাংসাশী খাদক গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে বা জীবন ধারণ করে, সেই সকল খাদককে প্রগৌণ খাদক বলা হয়। উদাহরণ হচ্ছে বাঘ, সিংহ, কুমির, হাঙর, বাজপাখি। এইগুলোকে তোমরা সর্বোচ্চ শ্রেণীর খাদকও বলতে পারো, কারণ ধরো একটা উদ্ভিদকে একটা ছোট পতঙ্গ খেলো, সেই পতঙ্গকে একটা ছোট মাছ খেলো, সেই মাছকে আবার তারপরে কুমির খেয়ে বেঁচে থাকলো, তাই এক্ষেত্রে কুমির হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক। তা তোমাদের এই কনসেপ্টটা তো ক্লিয়ার হলো যে 3 রকম খাদক কত প্রকার। যারা যারা বুঝতে পারবে না কোনো ব্যাপার না, তোমরা কমেন্ট করে বলতে পারো। স্টুডেন্টস, এবার আমরা চলে আসবো বাস্তুতন্ত্রের যে বৈশিষ্ট্য আছে। তাহলে বাস্তুতন্ত্রের প্রথম বৈশিষ্ট্যতে দেখো কি বলছে, যে কোনো স্থানে যে কোনো সময়ে বাস্তুরীতি হলো সমস্ত জীবিত ও মৃত প্রাণী ও ভৌত পরিবেশের যোগফল। যেমন দেখো, বাস্তুতন্ত্র যে কোনো পরিবেশে গড়ে উঠতে পারে। তোমার আশেপাশে ছোট্ট জঙ্গল থাকতে পারে, ঝোপ থাকতে পারে, বাগান থাকতে পারে, সেখানেও বাস্তুতন্ত্র গড়ে উঠতে পারে। অর্থাৎ যে অঞ্চলে প্রাণী উদ্ভিদের প্রাধান্য থাকলেই সেই অঞ্চলটাকে আমরা বাস্তুতন্ত্র বলে বলতে পারি। অর্থাৎ এটি হলো বাস্তুতন্ত্রের একটি মূল বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, বাস্তুতন্ত্র সর্বদা ভূপৃষ্ঠে একটি অঞ্চল নিয়ে গঠিত, অর্থাৎ এর স্থানিক অবস্থান জরুরি। এই অঞ্চল ছোট বড় সব রকমই হতে পারে, যেমন পুকুরের বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র এবং পৃথিবীর সামগ্রিক বাস্তুতন্ত্র। যেমনটা আগের পয়েন্টেই বললাম যে বাস্তুতন্ত্র পৃথিবীতে যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে, এবং এর কোনো আকার যে নির্দিষ্ট হতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কোথাও বড় হতে পারে, যেমন তোমরা যদি অরণ্য বা সামুদ্রিক বাস্তুতন্ত্র ধরো, সেগুলো তুলনামূলক বড় হয়। সেটা যদি ছোট অরণ্য হয় তো ছোট হবে। এখন যদি বৃহৎ একটা ধরো সেলভার অরণ্যের যে বাস্তুতন্ত্র আছে সেটা তো বৃহৎ বড়। তারপর প্রশান্ত মহাসাগরের অন্তর্বর্তী যে বাস্তুতন্ত্র আছে সেটাও তো বিরাট বড়। কিন্তু তোমাদের পাড়ায় ধরো সামান্য, এই সোদপুরে উদাহরণ দিচ্ছি, লোদ পুকুর আছে, এই যে পুকুরের বাস্তুতন্ত্র এটা তো অনেক ছোট না, পুকুর আকৃতি যেহেতু ছোট তাই সেই বাস্তুতন্ত্র ছোট। তো এটাই দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলেছে। তৃতীয় বৈশিষ্ট্য দেখো, বাস্তুতন্ত্রের কার্যাবলীতে 3টি উপাদান জরুরি, যথা শক্তির উপাদান, সজীব উপাদান ও অজীব উপাদান। এখন দেখো, একটি বাস্তুতন্ত্র গড়ে উঠতে গেলে তার মধ্যে সব রকম কোয়ালিটিও থাকতে হবে। যেমন তুমি ধরো একটা সরকারি চাকরি পেলে, তোমার মধ্যে কোয়ালিটি ছাড়া তো তুমি সেই চাকরিটা পাবে না, তোমাকে সেই চাকরির জন্য খাটতে হবে, সব কিছু করতে হবে। সেরকম বাস্তুতন্ত্রেরও বিভিন্ন কোয়ালিটি দরকার। সেই কোয়ালিটিগুলো কি? শক্তি উপাদান, সজীব উপাদান ও অজীব উপাদান। এই 3টে কোয়ালিটি ছাড়া কখনোই বাস্তুতন্ত্র গড়ে উঠতে পারে না। এবার আসি চতুর্থ বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্যতে কি বলেছে? বাস্তুতন্ত্র সর্বদা গতিশীল। বাস্তুতন্ত্র জড় ও সজীব উপাদানগুলির মধ্যে অনবরত পরিবর্তন ঘটে এবং একটি প্রাণপ্রবাহের সৃষ্টি হয়। মানে বাস্তুতন্ত্র সবসময় চলতেই থাকে। ধর একটি ছোট প্রাণীকে বড় প্রাণী খেলো, সেই প্রাণী থেকে আরেকটি বড় প্রাণী খেলো, এটা তো আর একদিনে ঘটনা জানছে যে আজকে খেলো আজকেই বাস্তুতন্ত্র শেষ, এরকম তো না। প্রত্যেকটি প্রাণীর প্রতিদিনই খাদ্যের প্রয়োজন আছে, তাই আজকে যে বড় প্রাণীটি ছোট প্রাণী থেকে খেলো সে তো আবার কালকেও আবার খাবে। তাই বলছে যে বাস্তুতন্ত্র সর্বদাই গতিশীল। এবার আসবো পঞ্চম পয়েন্টে। বাস্তুতন্ত্র জড় ও সজীব উপাদানের অবিরাম পরিবর্তন ঘটলেও সময়ের সাপেক্ষে সমগ্র বাস্তুতন্ত্র অপরিবর্তিত থাকে। মানে বলছে যে জড় ও সজীব উপাদানের সংখ্যা যতই থাক না কেন, সেই সংখ্যার যদি পরিবর্তনও ঘটে তো সময়ের সাপেক্ষে বাস্তুতন্ত্রের কোনো পরিবর্তন ঘটে না। মানে সজীব উপাদান জড় উপাদান যাই থাকুক না কেন, তার পরিবর্তন ঘটলেও বাস্তুতন্ত্রের কোনো পরিবর্তন ঘটবে না। এবং শেষ বৈশিষ্ট্য কি বলছে? একটি বাস্তুতন্ত্রের প্রত্যেকটি অজীব ও সজীব উপাদান গুরুত্বপূর্ণ। কোনো একটি উপাদানের বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রের সাম্য বিনষ্ট হয়। মানে বলছে বাস্তুতন্ত্র টিকে থাকতে গেলে সেই বাস্তুতন্ত্রে
সজীব ও অজীব দুই রকম উপাদানই থাকতে হবে। তোমরা জানো যে বিশ্ব উষ্ণায়নের ফলে যেভাবে পৃথিবীর টেম্পারেচার দিন দিন বাড়ছে, এর ফলে বিভিন্ন প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে গেছে এবং ভবিষ্যতেও যাবে। তো এই যে বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এর ফলে তো সেই প্রাণীটাকে আর পরিবেশে পাওয়া যাচ্ছে না। এর ফলেও বাস্তুতন্ত্রের ভারসাম্যের বিঘ্ন ঘটে থাকে। তাই আমাদের যে কোনো ফ্রিজ এসির ব্যবহার বন্ধ করা তো সম্ভব নয়, তুলনামূলক কমাতে হবে, যাতে গ্রিন হাউস এফেক্টের পরিমাণ কমানো যায়, বিশ্ব উষ্ণায়ন কমানো যায়, যাতে পৃথিবী একটা নতুন বসুন্ধরা রূপে গড়ে উঠতে পারে। সেদিকে আমরা তো খেয়াল রাখতেই পারি, তাই তো? এবার আমাদের ইকোসিস্টেমের যে টপিকটা আছে তার মধ্যে শেষ সাব টপিক হলো ক্লাসিফিকেশন অফ ইকোসিস্টেম। দেখো, এটা আগেও বলেছি, বাস্তুতন্ত্র দুরকম হয়, একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র, একটা কৃত্রিম বাস্তুতন্ত্র। সেই প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্র বলতে কোনো একটি অরণ্য, বনভূমি, সেই জায়গায় যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে স্থলজ বাস্তুতন্ত্র বলা হয়। যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে যে জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য আছে, সেগুলো হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। তোমরা সকলেই জানো যে জলদাপাড়াতেই একমাত্র একশৃঙ্গ গন্ডার আছে পশ্চিমবঙ্গতে, প্রচুর পরিমাণে দেখা যায়। এবং এছাড়া হাতি, বিভিন্ন প্রকার সাপ প্রভৃতি আছে। তো সেই জায়গায় হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র তৈরি হয়। অপর একটি বাস্তুতন্ত্র হলো জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র আবার দুরকম হতে পারে, একটা যে মিষ্টি জলের বাস্তুতন্ত্র, একটা হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র। মিষ্টি জলের বাস্তুতন্ত্রতে ধরো জলের নিচে তো উদ্ভিদ জন্মায়, তোমরা সকলেই জানো। সেই উদ্ভিদকে ধরো একটা ছোট মাছ, ধরো পুঁটি মাছ, সেই উদ্ভিদ থেকে খেলো, সেই পুঁটি মাছকে আবার ধরো পোনা মাছ খেলো, সেই পোনা মাছকে ধরো আবার অপরটি কাতলা মাছ খেলো। এটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। আর সমুদ্রের বাস্তুতন্ত্র কীরকম? ধরো একটা ছোটো ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল, সেই ফাইটোপ্ল্যাঙ্কটনকে ধরো ইল মাছ খেলো, সেই ইল মাছকে আবার বড় তিমি মাছ খাদ্য হিসাবে গ্রহণ করলো। যদিও তিমি মাছও প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন খায় ডেইলি। তো এইভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রটা গড়ে ওঠে। এরপর অপর একটি ভাগ হলো বাস্তুতন্ত্রের কৃত্রিম বাস্তুতন্ত্র। কৃত্রিম বাস্তুতন্ত্র কোনগুলোকে বলবো? ধরো মানুষ যে কৃষি জমি চাষ করছে, সেই এরিয়ায় তো বাস্তুতন্ত্র গড়ে ওঠে। সেই কৃষি জমি যে চাষের ফসল, সেই ফসলকে ধরো কোনো একটা পতঙ্গ খেলো, সেই পতঙ্গকে আবার ছোটো ছোটো ইঁদুর খেলো, সেই ইঁদুরকে আবার যে সাপ খেলো, এইখানেও তো একটা বাস্তুতন্ত্র গড়ে উঠছে। তো সেটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র, মানে ছোটো একটি জমিতে মানুষ চাষ করলো, সেই এরিয়ার মধ্যে যেটা গড়ে উঠলো। বা অ্যাকোরিয়ামও বলতে পারো, অ্যাকোরিয়ামের বাস্তুতন্ত্র। অ্যাকোরিয়ামে সবাই যেন মাছ থাকে, সেই মাছকে তো খাবার দেওয়া হয় না, সেই খাবারটা তো মাছ খাচ্ছে, তো সেই জায়গাতেও একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। তো আজকে এই বাস্তুতন্ত্রের টপিক এখানেই শেষ করলাম। তোমাদের এই নোটসটাও গ্রুপে যারা যারা দরকার বলবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। এবং যাদের বুঝতে অসুবিধা আছে কমেন্ট করে বলো, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য। সবাইকে ধন্যবাদ।